দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব আর আমার সঙ্গে আছেন সামাজিক যোগাযোগ উদ্যোক্তা মেহজাবিন ফেরদাউস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমি ডিবিসি নিউজ এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা হয় ঈদ জিনিসটা আমরা যত বড় হতে থাকি ঈদের আনন্দটা তখন মনে হয় একটু কমে আসতে থাকে। আপনি যেভাবে বললেন যে ছোটোবেলার কথা, এখন যত ঈদের কথা মনে হয় তত আসলে ছোটোবেলার কথাই বেশি মনে পড়ে, যে ছোটোবেলায় কিভাবে আসলে আমরা ঈদের কার্ড বানাতাম, কিভাবে আমরা ঈদের ম্যাগাজিনে অনুষ্ঠান বানাতাম কাজিনরা মিলে। আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ছিল ঝিলিমিলি, যেখানে আমরা গান, কবিতা, বিভিন্ন ধরনের নাটক করতাম। এবং যে নতুন জামার যে আনন্দটা, যে নতুন জামা লুকিয়ে রাখা এবং ঈদের দিন সকালে পরে কার জামা কেমন এটা দেখা, তো এই জিনিসগুলো এখনকার সময়ে ওটা রিফ্লেক্ট করি মোর অন আ ডিজিটাইজ ভার্জন আমার বাচ্চাদের মধ্যে দিয়ে আসে। সো আমার বাচ্চাদের মধ্যে দিয়ে দেখি, যেমন ওরা তো আর আমাদের মতো কার্ড বানায় না, আর ওদের নতুন জামা নিয়ে, আমার দুই ছেলে নতুন জামা নিয়ে আমাদের মতো এরকম এক্সাইটমেন্টও থাকে না। ওদের এক্সাইটমেন্ট থাকে সালামি নিয়ে অনেক, যেটা আগে আমাদের সময়ও ছিল অনেক। আমাদের সময় সালামির অ্যামাউন্টটার চেয়েও নতুন টাকাটা বেশি অ্যাট্রাকটিভ ছিল। এখনকার বাচ্চাদের জন্য নতুন টাকার চেয়ে সালামির অ্যামাউন্টটা কত ওটা বেশি অ্যাট্রাকটিভ। ওরা হিসাব করে কে কতটা সালামি পাচ্ছে, কত টাকা এবং কী প্ল্যান। এবং আমার ছেলেদের ক্ষেত্রে এবং সব বাচ্চাদের ক্ষেত্রে মাকে সালামি দিয়ে দেওয়াটা খুব কষ্টের, কারণ মার কাছে টাকাটা চলে গেলে ও জানে না টাকাটা কি হবে, ওর পছন্দের জিনিস কিনতে পাবো কি পাবো না। সো ছোটোবেলা থেকে এখন হচ্ছে কি, এখনকার সময়ের ইচ্ছা হচ্ছে আমার ছোটোবেলাটাকে ফিরে দেখা আমার বাচ্চাদের মধ্য দিয়ে। এবং এখনকার সমসাময়িক যে আমাদের সময় যেগুলো ছিল এখন ওগুলো নাই, ওগুলো আরও একটু মডার্ন হয়েছে, আধুনিক হয়েছে। আমার বাচ্চাদের মধ্যে ওই মডার্ন আধুনিক জিনিসগুলোটা প্রতিফলিত হয়। বাট ঈদের আনন্দ এখন আবার মনে হয় যে কী রান্না করা হচ্ছে, কী রান্না করব। আমি আসলে গ্রামে যাওয়া হয় কিনা, কারণ আগে তো একটা সময় ছিল যে ঈদ মানে গ্রামে যাওয়া, গ্রামের মানুষের সাথে। আমার ক্ষেত্রে যেটা হয়, আগে শ্বশুরবাড়ি খুব যেতাম, বাট এখন যেটা হয়েছে যে শ্বশুরবাড়িতে যাওয়া যেটা হয় যে বাবা মা শ্বশুর শাশুড়ি থাকলেই তো বেশি যাওয়া হয়। আনফর্চুনেটলি আমার শ্বশুর মারা যাওয়ার পর যাওয়াটা কমে গিয়েছে, এখন ঢাকায় বেশি ঈদ করা হয়। বাট আমরা চেষ্টা করি যে ঈদের পরবর্তী ছুটিতে, ঈদের দিন ঢাকায় থেকে পরবর্তী ছুটিতে আমরা একটু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করি। ওখানে যে বাড়ি আমার শাশুড়ি সহ বা সবাই মিলে, বাচ্চারাও খুব পছন্দ করে, খোলামেলা জায়গা, ওরা খেলাধুলা করতে পারে, সব কিছু বেরিয়ে দেখতে পারে। আর ওখানে ঢাকার বাইরের পরিবেশটা তো আরও বেশি খোলামেলা, ওদের খুব পছন্দ। এবার একটু আসতে চাই আসলে আপনার মানে পেশাগত গল্প একটু শুনতে চাই। যে আপনি তো এখন উদ্যোক্তা, কিন্তু আমি জানি যে আসলে একটা সময় আপনি চাকরিজীবী ছিলেন, তো চাকরি থেকে কিভাবে উদ্যোক্তা হলেন সেই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, আমি উদ্যোক্তা এই 6 বছর হলো, 6 বছর শেষ হলো। তার আগে আমি 15-16 বছর চাকরি করেছি। সো আমার চাকরির কার্ভটা হচ্ছে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস থেকে ম্যানেজমেন্ট ট্রেনি, তারপরে ম্যানেজার, হেড অফ ডিপার্টমেন্ট। সো আমি যখন চাকরি শুরু করি আমার মধ্যে মনে হয়, তখন বুঝতে পারিনি না, আই ওয়াজ টু ইয়াং। বাট পরে আমি আমার আশেপাশে মানুষের কাছ থেকে যেই কমেন্টটা সবসময় পেয়েছি যে আমি খুবই এন্টারপ্রাইজিং, মানে আমার চাকরির ক্ষেত্রে আমি যে কাজটাই করতাম, আমার কাজের ক্ষেত্রের বাইরেও আমি চেষ্টা করতাম কন্ট্রিবিউট করার বা বুঝার। তো ওটা থেকে আমার সবসময় মনে হতো যে আমি এখন কাজ করছি, নিজে কখনো আমার মতো করে আমার কোনো কাজ করব, ব্যবসা করব। সো এটা ওই চিন্তাটা আমার সবসময় ছিল যখন আমি চাকরি শুরু করি 2007 সালে, 7-8 সালে। সো তখন আমি আসলে পড়াশোনারও শেষ করিনি, পুরোপুরি শেষ পর্যায়ে ছিলাম। তখনই আমার মনে হয়েছে যে আমার চাকরি জীবনে ঢোকা উচিত, দেখা উচিত আমি যা পড়ছি মার্কেটিং নিয়ে সেটা আসলে কিভাবে কাজে লাগানো যায়। সো আমি ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে থাকতেই অ্যাডভার্টাইজিংয়ে জয়েন করি, যেখানে ব্র্যান্ডের গল্প, ব্র্যান্ডের মার্কেটিং এগুলো কীভাবে করা হয় এগুলো আমি শিখছিলাম আর কি। সো তখন থেকে আমি জানি যে, এবং কাজের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমার জব ডেসক্রিপশনের বাইরেও আমি পুরো অফিসটা কীভাবে কাজ করে এটা বোঝার চেষ্টা করতাম, কারণ আমার সবসময় ব্যাক ইন মাইন্ডে ছিল যে আমি আমার মতো করে কিছু একটা করব। আমার নিজস্ব টার্গেট ছিল 10 বছর চাকরি করে। সো 10 বছরের জায়গায় আর 14-15 বছর হয়ে গেছে, বাট আমি শুরু করেছি।
সো যেহেতু আমি কাজের বাইরেও যে অফিসেই কাজ করেছি, অ্যাডভার্টাইজিং হোক, মাল্টি ন্যাশনাল কোম্পানি, লোকাল কোম্পানি, আমি পুরো অফিসটা কীভাবে চলে ওটা বোঝার চেষ্টা করতাম আসলে। কারণ পুরো অফিসটা বোঝার চেষ্টা করতাম দেখে এখন হয়তো বা বিজনেস আমি এন্ড টু এন্ড বিজনেসটা কিভাবে রান করে জি জি, যে আমি মার্কেটিং বা ব্র্যান্ড কমিউনিকেশন দেখতাম দেখেই যে ফাইন্যান্স কিভাবে হয় বা সাপ্লাই চেইন কিভাবে হয় বা পিএনএল কিভাবে কাজ করে, পিপল ম্যানেজমেন্ট কিভাবে হয়, এই জিনিসগুলো আমার সবসময় আমি দেখতাম। এবং লাস্ট যে আমার চাকরি ছিল একটি আর্থিক প্রতিষ্ঠানে, যেখানে ওখানে যেহেতু আমি একটা ম্যানেজমেন্ট কমিটির মেম্বার ছিলাম, ম্যানকম মেম্বার ছিলাম, হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম, তখন আরও আসলে কোম্পানিটার পুরো পিএনএল থেকে শুরু করে পুরো এন্ড টু এন্ড ব্যবসাটা কীভাবে চালানো যায় ওই জিনিসটা দেখতে পেরেছি। নিশ্চয়ই নিজে ব্যবসা শুরু করলে কিভাবে ফাইন্যান্স পাওয়া যাবে সেটাও জি 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 জি, ওখানে আমি সবসময় বুঝতে চেতাম যে আসলে ফাইন্যান্স দেওয়ার ক্ষেত্রে যারা ফাইন্যান্সার তারা কি কি জিনিস দেখেন। সো ওই জিনিসগুলো আমার কারণ আমরা উদ্যোক্তাদের কাছ থেকে সব সময় একটা অভিযোগ পাই যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদেরকে চাহিদা মতো ঋণ দেয় না, সেই অভিজ্ঞতাটাও কি হয়েছে কিনা? জি জি, আমি সবসময় জিজ্ঞেস করতাম, আর আমি যেহেতু মহিলা উদ্যোক্তা আমিও জিজ্ঞেস করতাম সবসময় যে মহিলা উদ্যোক্তাদের কেন আমরা লোন কম দিই। এক হচ্ছে মানে মহিলা উদ্যোক্তারা আর্থিক প্রতিষ্ঠানের কাছে আসেই খুব কম, কারণ মহিলা উদ্যোক্তারা মনে করে আর্থিক প্রতিষ্ঠানে যাওয়া ইটস নট দেয়ার কাপ অফ টি। হ্যাঁ, এবং উইথ ডিউ রেসপেক্ট মহিলা উদ্যোক্তাদের খুব কম ব্যবসায়ী মানে যে কোনো ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবসা একটা পর্যায় পর্যন্ত যেতে হয়, তারপরেই কিন্তু আপনি ফাইন্যান্সিংয়ের জন্য যেতে পারবেন। সো ওই পর্যায়ে এক তো হচ্ছে মহিলা উদ্যোক্তাই কম, আর যেসব মহিলা উদ্যোক্তা ব্যবসা করছে তার ব্যবসাটা ওই পর্যায় পর্যন্ত যাওয়ার পার্সেন্টেজটাও এত কম যে ওই মানে আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার মতো মানুষই হয়তো বা কম মহিলা উদ্যোক্তার ক্ষেত্রে। আবার আপনি যেটা বললেন যে মানে লোন পায় না, এটার কথা হচ্ছে আসলে মানুষজন ভাবেই যে এটা আসলে খুব কঠিন জিনিস। মানে আমাদের এই লোন পাওয়ার ব্র্যান্ডিংটাই এমন যে মহিলা উদ্যোক্তা বিশেষ করে ওনাদের কাছে মনে হয় যে আমি আসলে গেলে পাবো না। আর একটা কমন ধারণা আছে যে বড়রা খুব সহজেই লোন পাবে, ছোট উদ্যোক্তাদের নানান রকম মানে নিয়মের বেড়াজালে আটকে ফেলা, আসলে বাস্তবে কি এরকম কিনা? আমাদের যে একটা কথা আছে না, কোয়ের তেলে কই ভাজা, আমাদের আসলে যেটা হয় যে আমাদের ব্যাংকিং সিস্টেম বা আর্থিক প্রতিষ্ঠান বা পুরা সিস্টেমটাই আসলে এখনো খুবই ট্র্যাডিশনাল, খুবই এখনকার যুগের সাথে কিন্তু যুগোপযোগী হয়ে ওঠেনি। এখনও আমরা যে কোনো লোন দেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করি যে আপনার কী কী ধরনের অ্যাসেট আছে, ওই অ্যাসেটটাকে মর্টগেজ ভ্যালু দিয়ে আমি লোন দিয়ে থাকি। কিন্তু মর্টগেজ ভ্যালু দিয়ে বা কোলাট্রাল রেখে লোন দেওয়ার পদ্ধতিটা তো অনেক পুরনো। আমাদের এখনকার 21st সেঞ্চুরিতে অনেক ধরনের নতুন পদ্ধতি হয়েছে। সো আমাদের এই পদ্ধতিগুলো যে এখনও অ্যাডাপ্ট করা হয়নি তা না, কিন্তু খুবই কম আসলে। এখনও আমাদের লোন দেওয়ার ক্ষেত্রে প্রথমেই জিজ্ঞেস করে আপনার মর্টগেজ রাখার মতো কী আছে, জমি আছে নাকি ডিপোজিট আছে নাকি এফডিআর আছে নাকি এই ধরনের জিনিস আছে কিনা। বাট ওই ব্যবসাটার মেরিট, আইডিয়া এবং সামনে ব্যবসাটা কত আর্নিং পোটেনশিয়াল আছে, এইগুলো যাচাই বাছাই করার ইয়েটা এখনো খুব কম। পুরো সিস্টেমটাই এখন ওই জায়গাটায় যায়নি। আসলে ব্যাংক বা আর্থিক খাতের ট্র্যাডিশনাল মানুষদের মানে চাকরিজীবী যারা আছেন, ট্র্যাডিশনাল মানুষদের সংখ্যা বেশি জন্যই কি এটা সহজে পরিবর্তন হচ্ছে না এরকম? আমার কাছে মনে হয় স্কিল সেট ইজ আ ব্যারিয়ার। কারণ আমাদের যে মানুষগুলা মনে করেন আমাদের একটা ব্যাংকে তো সিআরএম থাকে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট থাকে, অপারেশনস থাকে, এনারা যেই সিস্টেমে পড়াশোনা করে বা যেই সিস্টেমে এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করে আসছে, ওই পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু এই নতুনভাবে অ্যাসেসমেন্ট করার এই জিনিসটা এখনও ওভাবে আসেনি। আমাদের বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করছে, বাট পুরো প্রসেসটাকেই আসলে কিভাবে এই যে ডিজিটাল আইডিয়ার বেসিসে বা আর্নিং পোটেনশিয়াল বেসিসে কাজ করতে হবে, সবাই কিন্তু ওভাবে জিনিসটাতে ইকুইপ না। হ্যাঁ, সো এই জন্য আসলে জানে না যে কোনো একটা আইডিয়া নিয়ে গেলে ওটাকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে। ঠিক সে কারণে আসলে ভিন্ন ধরনের আইডিয়াগুলো খুব বেশি এগোতে পারছে না। এবার একটু আপনার নিজের উদ্যোগ, ব্যবসা উদ্যোগ সম্পর্কে জানতে চাই। মানে আমরা শুরুতে আপনার পরিচয় বলছিলাম যে সামাজিক যোগাযোগ উদ্যোক্তা, তো আপনার কাজের ধরনটা কি সেটা যদি একটু বলতেন। আমার তো এন্টায়ার ক্যারিয়ার ইজ ইন কমিউনিকেশন মার্কেটিং। আই এম আ মার্কেটিয়ার বাই প্রফেশন। তো যখন কাজ করতে করতে আমার মার্কেটিং প্রফেশনে কাজ করতে করতে আমার সবসময় মনে হতো যেহেতু আমাদের অনেক বড় সুযোগ আছে স্টোরি টেলিং, যে কোনো গল্পটাকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরা। তো আমার কাছে সবসময় মনে হতো গল্পটাকে মোর মিনিংফুল এবং ইম্প্যাক্টফুল ওয়েতে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়। তো আমি যখন ব্র্যান্ডের জন্য কাজ করতাম তখন আমার মনে হতো যে কিভাবে কোন গল্পটা আমার যে অডিয়েন্স আছে তাকে আমি
খুবই মিনিংফুল ওয়েতে তার মতো করে উপস্থাপন করতে পারি। ইট ইজ লাইক বলে না, দের ইজ দিস সেইং যে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্য পেন পুটিং দ্য শুজ ইন দ্যাট আদার পার্সন শুজ। সো ওইখানেই আসলে আমি অন্য বা দর্শকের চোখে বা আমার অডিয়েন্সের চোখ দিয়ে আমি চিন্তা করি সবসময় যে তারা কীভাবে দেখতে চায় আমার প্রোডাক্টটাকে বা আমার গল্পটাকে। সো ওই যে সামাজিক যোগাযোগ বা সোশ্যাল কমিউনিকেশন যেটাই বলছি, এটা আসলে মোর অন আ মিনিংফুল এবং ইম্প্যাক্টফুল ম্যাটারে। আমার ব্যবসার ক্ষেত্রেও আমি যখন কাজ শুরু করি, আমার আগের প্রতিষ্ঠানে আমি CSR পোর্টফোলিওটা দেখতাম। সো ওখান থেকেই আমার আসলে নন প্রফিট কোনো একটা উদ্যোগের সাথে বা নন প্রফিটের জায়গাটায় কাজ করার আগ্রহটা আমি বুঝি যে আমার খুব আগ্রহ। ওখান থেকে আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে সংযুক্ত 2019-20 সাল থেকে, যেটাকে ক্যান্সার নিয়ে কাজ করে, ব্যানকেট না। সো ক্যান্সার প্রিভেনশন অ্যাওয়ারনেস, আন্ডারসার্ভ ক্যান্সার পেশেন্টদেরকে কেয়ার দেওয়া। সো আপনি যেটা বললেন যে সামাজিক যোগাযোগ উদ্যোক্তা, আমি আসলে আমার প্রফিট নন প্রফিট সব জায়গাতেই গল্পগুলোকে মোর ইম্প্যাক্টফুল ম্যানার বা মিনিংফুল ম্যানারে আমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই। আমি যেমন আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আছে মার্ভেল নাম, যেটা বাংলাদেশের প্রথম ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম, মার্কেটিং প্ল্যাটফর্ম। আমরা 2021 সালে কোভিডের পরপরই শুরু করি। ওখানেও কিন্তু আমরা একটু কীভাবে চিন্তা করেছি যে কোভিডের সময় অনেক অনলাইনে আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার্স, ইনফ্লুয়েন্সাররা আসলো, ওনারা বিভিন্নভাবে ভিডিও করছে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এবং তখন আমার মনে হলো যে এই এতগুলো মানুষ যে অনলাইনে এসেছে, তাদেরকে একটু ক্যাটাগরাইজ করা, সর্ট করা এবং তাদেরকে রিকগনাইজ করা অ্যাজ আ প্রফেশন। ওখান থেকে কিন্তু আমাদের মার্ভেল এর জন্ম। আমাদের 2021 সালে মার্ভেল অফ টুমরো নামে আমরা একটা প্রোগ্রাম করি, যেখানে আমরা রিকগনাইজ করি কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে। ওখান থেকে আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করি। গত বছরও জুন মাসে হয়েছে, এবছরও হবে, 4টা সিজন হয়ে গেছে। সো আমি তারপর আমার C360 যে আছে মার্কেটিং কনসালটেন্সি, ওখানেও আমরা গল্পগুলো বলার চেষ্টা করি মোর অন আ ব্র্যান্ড স্ট্র্যাটেজির চেঞ্জ এবং চেঞ্জের গল্পটা, ট্রান্সফরমেশনের গল্পটা কেমন এবং মানুষের ভিতরে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে, ওই জায়গাগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করি। মানে ইটস লাইক অবশ্যই মার্কেটিং ইজ আ মোর আ কমার্শিয়াল ভার্জন, বাট প্রত্যেকটা কমার্শিয়াল ভার্জনেরই কিন্তু আরেকটা দিক থাকে, গল্প থাকে, ইম্প্যাক্টের গল্প থাকে, মিনিংফুলনেসের গল্প থাকে। সো অ্যাজ আ এন্টারপ্রেনার, সোশ্যাল কমিউনিকেশন এন্টারপ্রেনার, আমাদের বেসিক ফোকাস যে USP যদি বলি, আমার যে অর্গানাইজেশনগুলো আছে, মোর অন টকস অ্যাবাউট ইম্প্যাক্ট, যেটা নাকি মিনিংফুলনেস নিয়ে আসে মানুষের লাইফে। আরেকটু ওই জায়গাটা জানতে চাই, মানে এই যে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যখন কাজ করেন, আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা বা তারা যে মেসেজটা দিতে চায়, অনেক সময় দেখি যে ইনফ্লুয়েন্সারদেরকে তারা ব্যবহার করেন বা তাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। সেটা আসলে ঠিক কিভাবে আপনারা ম্যাচিংটা করে দেন? জি, খুব ভালো কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে গিয়ে আমরা তো আসলে গত 5 বছরে বিভিন্ন ব্র্যান্ড, মোটামুটি বাংলাদেশের সব বড় ব্র্যান্ডের সাথেই কাজ করেছি। সো ওনারা আসলে আমাদের কাছে একটা ব্রিফ নিয়ে আসেন যে আমার এরকম ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট লঞ্চ আছে, হ্যাঁ, তো এই আমাদের প্রোডাক্ট লঞ্চে এই ধরনের USP আছে, এই ধরনের মার্কেট, এই ধরনের টার্গেট অডিয়েন্স। সো এই মার্কেট, টার্গেট অডিয়েন্স, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ধরন দেখে আমাদের ডেটাবেস আছে। আমরা হচ্ছি বাংলাদেশে প্রথম এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা সেন্ট্রিক প্ল্যাটফর্ম, যেখানে নাকি আমরা ওনাদের ওই ব্রিফ অনুযায়ী ম্যাচ করি যে কোন ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার রিলেভেন্ট, ওই ক্যাটাগরি ইনফ্লুয়েন্সারে কি আমরা বড় ইনফ্লুয়েন্সার নিব, না মাঝারি ইনফ্লুয়েন্সার নিব, না ন্যানো ইনফ্লুয়েন্সার, মাইক্রো, ন্যানো। এটা মাইক্রো ন্যানো হচ্ছে নাম্বার বেসিসে, যার ফলোয়ার বেশি সে হচ্ছে বড়, তারপরে মাঝারি, তারপরে যারা অ্যাসপায়ারিং তারা ন্যানো। সো আমরা চিন্তা করি, ওরা আমাদেরকে ক্লায়েন্টও বা ব্র্যান্ডও বলে দেয় যে আমি এরকম ধরনের অডিয়েন্সকে রিচ করতে চাই। সো এরকম ধরনের আমাদের ইমপ্রেশন বা এরকম ধরনের ভিউ আমাদের দরকার। তো ওই ভিউটা ধরে আমরা ম্যাক্রোকে এঙ্গেজ করি, মাইক্রো বা একটা কম্বিনেশন করে ওভাবে এঙ্গেজ করার পর ওনাদের ক্রিয়েটিভ রাউট, স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট, আমরা বলি কস্ট পার ভিউ, CPV, হ্যাঁ, এই ভিউটা ওনারা যেটা ইনভেস্টমেন্ট করছে, ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে যে ভিউটা আমরা ফোরকাস্ট করছি, ওটা জাস্টিফাইড কিনা। আমরা নর্মাল হিসেবে CPV যদি 1 বা 1-এর নিচে থাকে, তাহলে ইটস আ গুড CPV, বাট যত বাড়তে থাকে এটা আসলে এই যে সোশ্যাল মিডিয়া, তো আমরা দেখেছি যে এখন প্রচুর প্রভাব, আসলে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা দেখেছি প্রচুর প্রভাব সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট করছেন, হাজারো লাখো কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে নিয়েও যে আসলে একটা মানে বিজনেস মডেল হতে পারে, এই আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো, সেই প্রশ্নের উত্তর জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে।
দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন সামাজিক যোগাযোগ উদ্যোক্তা মাহজাবিন ফেরদাউস। আপনাকে আবারও স্বাগত। যেমনটা জানতে চাইছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য অগণিত ইনফ্লুয়েন্সার যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদেরকে একসাথে নিয়ে একসঙ্গে যে আসলে বিজনেস করা সম্ভব, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? আচ্ছা, ব্যাক ইন যেটা বললাম, কোভিডের মধ্যে যে আমার ব্যবসা শুরু হচ্ছে 2020-এ। সো কোভিডে তো যখন আমি ব্যবসা শুরু করি তখন তো একরকম প্ল্যান নিয়ে, সব ধরনের প্ল্যান নিয়ে আসলে ব্যবসায় নেমেছিলাম, শুধু কোভিডটা প্ল্যানে ছিল না অফকোর্স। হ্যাঁ, সো কোভিডটা যখন 2020-এ মার্চেই তো কোভিড আসলো আমাদের এখানে, 7-8 তারিখে প্রিসাইজলি উইমেন্স ডে এর পরপরই আমার মনে আছে, 9 তারিখে 8-9 তারিখে। আর আমার ব্যবসা শুরু হলো 2 তারিখে, মার্চের 2 তারিখে। সো কোভিড যেহেতু প্ল্যানে ছিল না, তখন যেটা দেখলাম যে আশেপাশে আমাদের অনলাইনে তখন অনেক ধরনের কন্টেন্টস আসা শুরু করলো, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার্স আসা শুরু করলো গ্লোবালি, কিন্তু ইট ওয়াজ দেয়ার, ছিল, আগেই ছিল। আমি যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, মোবাইল ডিভাইস কোম্পানিতে, তখন আমরা এন্ডোর্সমেন্ট করতাম। তখন আমরা বলতাম KOL, কি ওপিনিয়ন লিডার্স, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার্স, বিভিন্ন টেক এনথুজিস্টদেরকে দিয়ে আমাদের হ্যান্ডসেটগুলো রিভিউ করাতাম। তখন আমরা ইনফ্লুয়েন্সার বলতাম না, ব্যাক ইন 2015-16-তে। তখন আমরা KOL এন্ডোর্সমেন্ট বলতাম, বা তখন আমাদের গ্লোবাল থেকে বলতো যে তোমরা ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট করো বা কন্টেন্ট ক্রিয়েটার্স। তখন আমরা বলতাম যে ঠিক আছে, আমাদের ইনফ্লুয়েন্সার বলেন, আমরা কন্টেন্ট টেক রিভিউয়ার্স আছে, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার্স আছে, তাদের কাছ থেকে আমরা এন্ডোর্সমেন্ট নেব। তো যাই হোক, 2020-21-এ যখন দেখলাম এই যে স্রোতটা আমাদের সোশ্যাল মিডিয়াতে, কারণ সবাই বাসায় বসে কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্ন যে যেভাবে পারছে বানাচ্ছে, তখন আসলে আমার যে কো-ফাউন্ডার, আমি এবং আমার কো-ফাউন্ডার, উনি আসলে বৃতি, উনি বললো যে আপু, এরকম আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কিন্তু কাজ করতে পারি, বিকজ গ্লোবালি ইটস আ ভেরি গুড মডেল। হ্যাঁ, গ্লোবালি ইনফ্লুয়েন্সার মার্কেট ইজ বুমিং। হ্যাঁ, আর আমাদের দেশেও কোভিডের জন্য এখন ইটস লাইক স্টার্টেড টু বুম। সো আমরা কি এরকম কোনো প্ল্যাটফর্ম করতে পারি যেখানে আমরা ওনাদেরকে ক্যাটাগরি করব, ডেটা মাইনিং করে ওনাদের সব ডেটা থাকবে, এবং ব্র্যান্ডসরা আমাদের কাছে আসবে, এবং তাদেরকে আমরা সুন্দর করে ম্যাচিং করে তাদের নিড অনুযায়ী সার্ভ করব, এবং আমাদের একটা সার্ভিস ফি থাকবে। এবং নট অনলি দ্যাট, এবং যেহেতু ইটস আ বুমিং ইন্ডাস্ট্রি, আমরা যারা নতুন, যারা ইনফ্লুয়েন্সার হতে চায়, অ্যাসপাইরিং বলি আমরা, তাদেরকে আমরা হ্যান্ড হোল্ড করব। সো হ্যান্ড হোল্ড করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, নামে স্কুল অফ ইনফ্লুয়েন্সার্স, যেখানে আমরা বাংলাদেশের সব জায়গা থেকে যারা অ্যাসপায়ারিং ক্রিয়েটার্স তারা রেজিস্ট্রেশন করে। এ পর্যন্ত আমরা 4টা করেছি, ঢাকায় করেছি 2টা, চট্টগ্রামে অ্যান্ড রাজশাহীতে। সো ওখানে যারা ওনারা আসে, আমাদের যারা বড় ইনফ্লুয়েন্সার, ইন্সপায়ারিং ইনফ্লুয়েন্সার, তারাই বিভিন্ন ধরনের কোর্সেস বা বিভিন্ন ধরনের সেশনস নেয়, কীভাবে তোমার কন্টেন্টটাকে ভালো, কীভাবে কপিরাইটিং করা যায়, কীভাবে ভিডিও এডিটিং করা যায়, দিস অ্যান্ড দ্যাট। এখান থেকে আমরা একটা কোহোর্ট, মোটামুটি 250 জন আমরা ওখান থেকে আমাদের কোর্স করেছি, এবং 250 জনের মধ্যে থেকে টপ 40 আমাদের কাছে আছে, কোহোর্ট 1 বলি আমরা, যারা এখন কন্টিনিউয়াসলি আমাদের সাথে অ্যাডেড এবং আমাদের সাথে অ্যাটাচড। ওনারা কাজ, আমরা ব্র্যান্ডদেরকে ওনাদের সাথে কাজ করছি, এবং ওনারা আমাদের সাথে কাজ করছে। এই যে স্কুল অফ ইনফ্লুয়েন্সার হচ্ছে অ্যাসপায়ারিং আর ইন্সপায়ারিং, যারা অনেক বড় বড় কাজ করছে, তাদের অলরেডি অনেক বড় 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স বা 500,000 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, তারা তো কন্টিনিউয়াসলি ব্র্যান্ড ডিলস পাচ্ছে। তারপরেও ওনাদের প্রতিদিনকার সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস থাকে, তাদের ফেসবুকের কোনো একটা হয়তো স্ট্রাইক হলো বা অন্য কিছু হলো। তো ওসব ক্ষেত্রে যেহেতু আমরা পায়োনিয়ার ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম, আমরা ওই সব ক্ষেত্রে ওনাদেরকে আসলে সহযোগিতা করে থাকি, এবং মার্ভেল ওনাদের ওই আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছে যে ওনারা ওনাদের কোনো PR ক্রাইসিস হলে বা কোনো ধরনের বললাম যে টেকনোলজিক্যাল কোনো ক্রাইসিস হলে, ওই জায়গাটায় ওনারা আমাদের কাছে রিচ আউট করে। এবং আমাদের ওই ইন্সপায়ারিংদের জন্য প্রতি বছর যেহেতু একটা রেকগনিশন প্ল্যাটফর্ম আছে, মার্ভেল অফ টুমরো, সো ওইখানে আমরা ক্যাটাগরি ধরে ওনাদেরকে একটা আইডেন্টিফিকেশন, আমাদের কান্তার নামে একটা অর্গানাইজেশন আছে, ওখানে কোয়ান্টিটেটিভ একটা অ্যানালিসিস হয়, তারপরে আমরা ওটা জুরির মাধ্যমে যে পাবলিক ভোটিংয়ে যায়। সো ওই জায়গাটাতেও ওনারা সবসময় লুক ফরওয়ার্ড করে যে এই বছর কে হতে যাচ্ছে, কারা, ওনারা ভালো কাজের ওই ইচ্ছাটা সবসময় থাকে আর কি। তো আসলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাপকতা, সেটার কারণে আসলে অনেকেই চিন্তা করে যে ঠিক আছে, আমি একটু
এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি কিনা, আমার Right. নিজের একটা পেজ হতে পারে কিনা। জি। তো সেই রকম দর্শক যারা আমাদেরকে শুনছেন জি। তাদের জন্য যদি বলি যে তাদের জন্য আপনার প্রতিষ্ঠান আসলে কিভাবে একেবারেই যারা এই হ্যাঁ, হ্যাঁ। আকাঙ্ক্ষা যাদের জি, মধ্যে জি, আছে জি, যিনি জি। এখনো শুরু করেন নাই, জি। তার জন্য আসলে কি ধরনের সাপোর্ট বা কি পরামর্শ দেবেন আপনি? পরামর্শ এই ধরনের অনেক রিকোয়েস্ট আমাদের কাছে আসে যে আমাকে একটু ম্যানেজ করে দাও, আমার পেজকে ম্যানেজ করে দাও, বা আমার প্রোফাইলটাকে ম্যানেজ করে দাও, বা আমি শুরু করতে চাচ্ছি, আমাকে একটু হ্যান্ড হোল্ড করে দাও। আইডিয়াটা আছে কিন্তু এটা তিনি বাস্তব right, করতে right. পারছেন তো না। ওই ক্ষেত্রে আমরা নিজেরা ম্যানেজ করে থাকি। তাদের যদি ওরকম ইয়ে থাকে, ব্যান্ডউইথ থাকে, নিজেরা ম্যানেজ না করে থাকলে আমরা টিম দিয়ে দেই। হ্যাঁ, আমাদের এখন আলহামদুলিল্লাহ এই সেক্টরটায় অনেক ছেলেপেলে আছে যারা ভিডিও এডিটিং, ডিওপি, তারপর কন্টেন্ট রাইটিং, তারপর শুটিং, এইগুলো জায়গাতে খুব ভালো ভালো, তারা এক একজনই এক একটা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার্সকে মোটামুটি সাপোর্ট দিতে পারে। অ্যান্ড যেহেতু আমরা বাংলাদেশের প্রথম, আমাদের এখান থেকেও মোটামুটি এখন ইন্ডাস্ট্রিতে যত ইনফ্লুয়েন্সার ম্যানেজার আছে মরলে সবাই মার্বেলে কোনো না কোনোভাবে কাজ করতেন, কারণ এখানে কাজ করে ওনাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে, ওনারা বুঝেছে যে এটা ওনাদের ন্যাক। তো দেখা যাচ্ছে এখন এক একটা মার্কেটে কয়েকজন ইনফ্লুয়েন্সার ম্যানেজারই আছে যারা অনেকজন ইনফ্লুয়েন্সারকে ম্যানেজ করে, এবং কিছু কিছু ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার্সরা আমাদের কাছেও আসে। এবং যারা আপনি যে বললেন যে যারা নতুন করে শুরু করতে চায়, সময় ম্যানেজ করতে পারছে না, কিভাবে কি করব, ওই জায়গাটাও আমরা আসলে অ্যাডভাইজারি সার্ভিসটা দিয়ে থাকি। কখনো হয়তো বা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ বেসিসে, কখনো হয়তো বা কমার্শিয়াল একটা ইয়ে থাকে, ফাইন্যান্সিয়াল একটা, যে আমাদের কিছু ছেলে মেয়ে যেহেতু কাজ করবে ওদের ম্যান আওয়ার ধরে আমরা চেষ্টা করি ওনাদেরকে সাপোর্ট দিতে। বাট আমাদের দরজা সবসময় ওপেন যারা নতুন শুরু করতে চাচ্ছে এবং যারা শুরু করে ফেলেছে কন্টিনিউ করতে পারছে না তাদের ক্ষেত্রে। তো এই ইন্ডাস্ট্রিতে আসলে আপনি চ্যালেঞ্জ কি দেখেন? কারণ আমরা দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক যে মাধ্যমটি তৈরি হয়েছে সেখানে নানান রকম প্রেশার এবং চ্যালেঞ্জও তো দেখি আমরা অনেক সময়। এটি কন্ট্রোল করা যায় না, কন্ট্রোলের বাইরে চলে যায়, কখনো কখনো খুবই অপ্রীতিকর ঘটনাগুলো সামনে চলে আসে। ওই রকম সময় আসলে কিভাবে ম্যানেজ করেন? ওই যে বললাম পিয়ার ক্রাইসিস অ্যান্ড অল, তারপরে আমাদের গণ অভ্যুত্থানের পরে অনেক ধরনের একটা পুরা ডায়াগ্রামটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো ওখানে আমাদের উই হ্যাভ টু পিভট দ্য এন্টায়ার অ্যানালিসিস। আমাদের যেটা বললাম, আমাদের সবসময় ডেটা তো আমাদের আপগ্রেড হতে থাকে। 2024 জুলাই অভ্যুত্থানের পরে অনেক ধরনের নেগেটিভ, অনেক মানুষজন হারিয়ে গিয়েছেন, নতুন মানুষ এগিয়ে আসছে। সো ওই জায়গাগুলোতে আমাদের নিজস্ব ডেটাগুলোকে আসলে ওভাবে ঠিক করতে হয়েছে। এবং যেটা বললেন যে কন্ট্রোলের জিনিসটা একটা হয় যে কিছু কিছু মানুষ আসলে উইথ ডিউ রেসপেক্ট যে আসলে জানে না যে কোথায় থামতে হবে বা কোন জায়গাটায় আসলে কিউরেট করতে হবে। ওই জায়গাটায় আসলে আমরা চেষ্টা করি যত বেশি সম্ভব ওনাকে বোঝানোর ওই জায়গাটা। এবং অনেক সময় দেখা যায় যখন অনেক বড় হয়ে যায় ফলোয়ার বেস অ্যান্ড ইয়ে থেকে, তখন হয়তো বা পুরো পোর্টফোলিওটা ওনার জন্য ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ব্র্যান্ড রিচ করছে, অনেক সবাই কাজ করতে চাচ্ছে, উনি বুঝতেছে না এখন কি। তখন আমরা চেষ্টা করি যে যার জন্য যেটা রিলেভেন্ট সেই কাজটা যেন হয়। আরেকটা বিষয় একটু আমি আসলে জানতে না চেয়ে পারছি না আসলে আপনার কাছে, সেটা হচ্ছে আমরা ইদানিংয়ে দেখি যে সহজলভ্যতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সহজলভ্যতা, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের, এটি হচ্ছে ব্যবহারকারী হিসেবে সহজলভ্যতা এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আমি বলবো যে সহজলভ্যতার কারণে অনেক সময় আমরা দেখি যে খুবই নিম্নমানের, খুবই বিব্রতকর কন্টেন্টগুলো আসলে আসছে, আপলোড হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে ধীরে ধীরে বিকাশ হচ্ছে, এই জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড মনিটরিংয়ের প্রয়োজন আছে কিনা? কারণ এটা সমস্ত এটা অনেক সময় দেখছি শিশুদের হাতে হাতে একটা ফেসবুক আছে অথবা ইউটিউব আছে, খুবই বিব্রতকর একটা কন্টেন্ট চলে আসলো যেটা হয়তো তার ওই বয়সে নেয়ার ক্ষমতা হয়নি, বা এটি হয়তো তার মনস্তাত্ত্বিক জগৎকে পরিবর্তন করে দেয়। তো সেই জায়গায় আসলে বাংলাদেশে কি ধরনের মনিটরিং আছে এবং এগুলো নিয়ে ভাবার সময় এসেছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরও কথা বলবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন সামাজিক যোগাযোগ উদ্যোক্তা মাহজাবিন ফেরদাউস। আপনার সাথে যেমন বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম যে অনেক সময় আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা সহজলভ্যতার কারণে
অনেক সময় খুবই নিম্নমানের কন্টেন্ট আমরা দেখতে পাই, এবং বিশেষ করে আমাদের শিশুরা অনেক সময় বিব্রতকর কন্টেন্ট হয়তো চলে আসছে, যেটি তার হয়তো ওই বয়সে ওই কন্টেন্টটি নেয়ার মতো ক্ষমতা তার নেই। অনেক সময় এগুলো তাদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। তো এই ধরনের বিষয়গুলোকে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা আসলে বাংলাদেশে আছে কিনা, এবং না থাকলে সেটি নেওয়ার সময় এসেছে কিনা? জি, অত্যন্ত সময়োপযোগী কোয়েশ্চেন করেছেন ভাইয়া আপনি। যেটা হয় যে আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোটাই তো আমাদের থার্ড পার্টি নির্ভর। ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যেটাই বলি। সো এটা তো আমরা একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীলতা আছে, এবং এগুলো সবই হচ্ছে গিয়ে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। তারা কিন্তু তাদের মতো করে একটা কিউরেশন পদ্ধতি রেখেছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য হয়তোবা প্রযোজ্য না। কারণ তারা তাদের জীবনধারা, তাদের লাইফস্টাইল নিয়েই কিন্তু তাদের কিউরেশন মডেলটা করেছে। অনেক সময় এগুলো আমাদের সোশ্যাল ভ্যালুর সাথে হ্যাঁ, কোনো অ্যালাইন্ড না আসলে। সো যেমন রিসেন্টলি একটা এক্সাম্পল বলি, টিকটক যেমন রিসেন্টলি আমাদের অনেক অ্যাকাউন্ট ওনারা ডিলিট করে দিয়েছে, কারণ ওগুলো অপ্রাসঙ্গিক এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল। এটা খুবই টিকটকের একটা ভালো উদ্যোগ, যে ওনারা দেখেছে যে এই কন্টেন্টের টাইপ বা যে ধরনের কন্টেন্ট আপলোড হচ্ছে বা যে ধরনের মানুষ যেভাবে কাজ করছে বা টিকটকের যে প্ল্যাটফর্মটা যেভাবে ইউজ করছে, ইটস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তারা কিন্তু নিজে থেকেই অনেক জিনিসগুলো ডিলিট করে দিয়েছে। ফেসবুকের ক্ষেত্রে যদি আসি, ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এখন অনেক ধরনের কিউরেশন মডেল আছে, কিন্তু এগুলো সবই কিন্তু ফেসবুকের আন্ডারস্ট্যান্ডিং থেকে দিচ্ছে, এবং সে কিন্তু বসে আছে একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আর আমরা হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশে একটা ডেভেলপিং কান্ট্রিতে। সো আমাদের যেটা করতে হবে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিউরেশন থেকে এবং আমাদের যে লোকাল এইটার আরেকটা কিউরেশন মডেল রাখতে হবে। হ্যাঁ, সো আমাদের তো ফেসবুক সরাসরি আমাদের এখানে অপারেট করে না। সো আমরাও যখন ফেসবুকের সাথে যোগাযোগ করি, তা ওনাদের বিভিন্ন লেয়ার অফ কমিউনিকেশনস আছে, এটা একটু সময় সাপেক্ষ, বাট ওনারা যেহেতু সবই অটোমেটেড, ওনারা কাজ হয়। আর আমার কাছে মনে হয় এখন সময় এসেছে, কারণ ফেসবুকের জন্য কিন্তু আমরা বিরাট বড় একটা মার্কেট। হ্যাঁ, অন্যান্য দেশে কিন্তু ফেসবুক স্যাচুরেশন স্টেজে চলে গেছে, আমরা কিন্তু ইজ অ্যান বুমিং স্টেজ বাংলাদেশ। তো আমি চাবো আমাদের যারা নতুন গভর্নমেন্ট পলিসি মেকারস এবং যারা আমাদের এই পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের সবারই একটা প্ল্যান আছে, ওই জায়গাটায় আমাদের এখন সময় এসেছে, যেহেতু ফেসবুকের জন্য আমরা একটা অনেক বড় মার্কেট, ওনাদের সাথে বসে এরকম একটা কিউরেশন, আমরা জানি আসলে কী ধরনের কিউরেশনের দরকার আছে। আপনি যেটা বললেন যে চাইল্ড অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, হ্যাঁ, তারপরে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপার আছে, হ্যাঁ, কিছু ভিজুয়াল অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপার আছে। যেমন কিছু ভিজুয়াল অ্যাপ্রোপ্রিয়েশন গ্লোবাল থেকে করে দেয়, যখন আপনি মনে করেন ওয়ার হয়, যুদ্ধ হয়, ওগুলো কিন্তু গ্লোবাল থেকে ভিজুয়ালগুলোকে ঠিক করে দেয়। বাট আমাদের আরও অনেক ধরনের ভিজুয়ালস আছে, হ্যাঁ, ওগুলো। বা তারপরে আরেকটা গুড পার্ট হচ্ছে রিসেন্টলি না, বছর দুয়েক আগে বাংলা জিনিসটাকে এখন ফেসবুক ডিটেক্ট করতে পারে। অনেক ওয়ার্ডস আছে এগুলো এখন 2-3 বছর আগে কিন্তু এই জিনিসটা করতে পারতো না আসলে, তখন কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। না, আমার কাছে মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম যে আমাদের ওই যে লোকাল মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডটাকে লোকালাইজেশন ভার্জনে যদি আরেকটা কিউরেশন মডেল বসানো যায়, তখন ওই জায়গাটায় আমাদের অনেক বেশি সুবিধা হবে এবং অনেক বেশি সহজলভ্যতা, যেটা বললেন যে ভালো কাজেও মানুষ ইউজ করছে, খারাপ কাজেও মানুষ ইউজ করছে। সো ভালো কাজে অবশ্যই এটা বাহবার যোগ্য, কিন্তু খারাপ কাজে যেভাবে জিনিসটাকে ইউজ হচ্ছে, এবং আমি আজকে আমাদের এত বড় একটা গণমাধ্যমের সাথে বসে আছি, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের গণমাধ্যমেরও যেই ব্যাপারটা, যে ক্লিক বেইট যেই নিউজ পেপার বা নিউজ পেজগুলো বা প্ল্যাটফর্মগুলো আছে, এনারা কিন্তু এত বেশি মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ, এত ভিজুয়ালস ওয়াইজ, হেডলাইন ওয়াইজ, শুধুমাত্র ভিউজ এবং ক্লিকের জন্য। এইটা কিন্তু মানুষের মধ্যে অনেক আতঙ্ক, অনেক ভুল ইনফরমেশন ছড়াচ্ছে। সো নট অনলি কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের কিন্তু এই নিউজ মিডিয়াসগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার্স বা কন্টেন্ট মিডিয়াই তো, ওনাদেরও কিন্তু আমাদের এখন সুযোগ এসেছে যে যোগাযোগ মাধ্যম বা গণযোগাযোগের ক্ষেত্রে কিছু পলিসিকে আসলে করা, যে এই যে ভিউয়ের পিছনে ছোটার যে মানসিকতা, সেটি অনেক সময় আসলে খুবই নিম্নমানের কন্টেন্ট, খুবই নিম্নমানের, ভয়ঙ্কর মিস ইনফরমেশন। আর আমাদের তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ওই জিনিসটা আমরা এখনো ওভাবে ব্যবহার করি না বা আমরা ইউটিলাইজ করি না। এই যে নামের কাছাকাছি একটা টিভির নামের একটা অ্যালফাবেট চেঞ্জ করে তারপরে ওই একই টেমপ্লেট ইউজ করে ভুল নিউজ করা,
এটা কিন্তু মানুষের জন্য অনেক অনেক মানে আতঙ্ক এবং বিভ্রান্ত সৃষ্টি করে। সো আমাদের আর যেটা হয় কি, আমাদের তো যেহেতু সহজলভ্য ফেসবুক, অনেকের কাছে ফেসবুক আছে, সো সবাই তো সবার আন্ডারস্ট্যান্ডিং তো আমার আপনার মতো না। আমার ব্যক্তিগত জীবনের কারণেই আমি গ্রামের মানুষ, গ্রামে যাওয়া হয়, তো আমরা অনেক সময় দেখি যে গ্রামের মানুষ ফেসবুকে হয়তো খুব কোনো একটা ইনফরমেশন দেখছেন বা কন্টেন্ট দেখছেন, সেটা খুব সহজেই এখনো বিশ্বাস করেন, সেই প্রভাবটা আছে। তো এই সেটি আসলে টোটাল সমাজের মধ্যেও একটা নেতিবাচক প্রভাব অনেক সময় ফেলে। আমরা দেখি আমাদের আশপাশের মানুষজনদের মধ্যে, বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে দেখি যে খুবই এমন কোনো তথ্য যাচ্ছে যেটি আসলে মানে খুব সহজভাবে একজন শিক্ষিত মানুষ বা একজন স্বাভাবিক মানুষ একটু চিন্তা করলেই হয়তো সেটিকে বুঝতে পারবে যে এটি আসলে ঠিক সঠিক তথ্য না, কিন্তু সেটাও খুব সহজে ওই যে খুব চকমকে লাইটের মধ্যে বসে প্রেজেন্টেশনটা হয়তো এমন যে খুব সহজেই বিশ্বাস করছে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কি বলবো যে প্র্যাকটিসগুলো, এগুলো থেকে আসলে বের হওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? পরামর্শ, যখন আমরা একটা প্যানিকের মধ্যে বা কোনো একটা সিচুয়েশনের মধ্যে থাকি, ফর এক্সাম্পল আমাদের লাস্ট সিচুয়েশন ন্যাশনাল ক্রাইসিস যেটা জুলাই 2024-এ হলো, তখন কিন্তু আমরা কি করতাম, যে কোনো জিনিস আসলেই ফরওয়ার্ড করতাম, পড়ি না পড়ি, বুঝি না বুঝি। হ্যাঁ, আপনি যেটা বললেন গ্রামের মানুষ কেন, আমাদের ক্ষেত্রেও আমার বাসায় সিনিয়র সিটিজেন, আমার শাশুড়ি বা আমার চাচা যারা আছে, তারা বলে হ্যাঁ ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে, ওটা এই হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, দেশ তো রসাতলে চলে যাচ্ছে। আমি একটু যোগ করতে চাই, মানে সেখানে আমরা যারা একেবারে প্রথম সারির গণমাধ্যমে কাজ করি, তাদেরকেও মাঝে মাঝে ব্যক্তিগতভাবে আমরা সমালোচনার শিকার হই যে দেখো এই সংবাদটা ফেসবুক ইউটিউবে সবাই দিচ্ছে, তোমরা দেখাচ্ছ না, তোমরা নিশ্চয়ই দালালি করছো। এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমরাও সম্মুখীন হই। সো ওটার ক্ষেত্রে একটা হচ্ছে যে ব্যক্তি ক্ষেত্রে যে হচ্ছে কি, যে কোনো জিনিস না বুঝে না জেনে ফরওয়ার্ড না করা, কোন সোর্স থেকে আসছে এটা বারবার ভেরিফাই করা। এবং আমার কাছে মনে হয় এখন টাইম আসছে, যেটা আপনি বললেন যে কী ধরনের, আমি আমার জায়গা থেকে, যেহেতু আমিও যোগাযোগ মাধ্যম, আপনিও যোগাযোগ মাধ্যম, ওই জায়গা থেকে আমার মনে হয় ইটস টাইম যে আমাদের থাকে না যে দিজ আর দ্য ভেরিফাইড পেজেস বা দিজ আর দ্য ভেরিফাইড নিউজ চ্যানেলস, আমাদের অনলাইনে বিশেষ করে এত বেশি পেজেস, এত বেশি ক্লিক বেইট আউটলেটস হয়ে গেছে, ওখানে যদি কোনো মনে করেন আমাদের লোকালভাবেই যদি প্রত্যেকটা ক্লিক বেইট বা প্রত্যেকটা পেজেরই যদি একটা কিউরেশন, যেটা কতটুকু ফেক না, এই জিনিসটা যদি একটু মেজারমেন্ট নেওয়া যেত গভর্নমেন্টের এন থেকে বা আমাদের আইসিটির ওই জায়গা থেকে যারা সংশ্লিষ্ট আছে, তাহলে অ্যাটলিস্ট ইটস টাইম যে অনেক হয়ে গেছে, তো এগুলোকে আসলে সরিয়ে ফেলা উচিত। সো কারণ এখন তো মনে করেন আই ডোন্ট নো যে আসলে হাউ মেনি নাম্বারস আর দেয়ার। হ্যাঁ, আই এম শিওর দেয়ার প্লেন্টি অফ দেয়ার। তো ওই জায়গাটায় আসলে আমাদের সবার জানা উচিত যে কারা আসলে অথেন্টিক পেজেস, ইলেকট্রনিক বা এই পেজগুলো কারা চালাচ্ছেন আইডেন্টিফাই করা। মনে করেন আমরা যেমন মনে করেন এনএমএস ডেটা থেকে মোটামুটি ন্যাশনাল মিডিয়া সার্ভে থেকে মোটামুটি জানি টিভি চ্যানেল কারা, পত্রিকা কারা, কারা, কিন্তু আমরা কিন্তু এনএমএস ডেটাতে অনলাইনে কারা অ্যাভেলেবেল আছে, আমরা কিন্তু এখনো ওই পেজটা কারা চালাচ্ছেন, কোথা থেকে চালাচ্ছেন এটা নাই, বাইট সাইজ কারা আছে, কারা এমনি পেজ, হ্যাঁ, কারা মিডিয়ার পেজ, সোশ্যাল মিডিয়ার পেজ আমরা জানি, ডিবিসির ফেসবুক প্রেজেন্স আছে, ইউটিউব প্রেজেন্স আছে, বাট আরও তো অনেক ধরনের পেজ আছে। এদের আসলে এই আলোচনা শেষ করব, একেবারে শেষ দিকে ছোট করে একটু জানতে চাই, মানে আপনার মতো যারা আসলে চাকরি থেকে বা অন্য বলবো যে চাকরি যারা করছেনও না কিন্তু উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আপনার ছোট পরামর্শ একটু জানতে চাই। ঈদের সময় আর মার্চ মাস হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেও, হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি বলবো মহিলাদের ক্ষেত্রে যদি বলতে হয়, যেহেতু ইটস আ কল অফ ডিউটি মহিলাদের ক্ষেত্রে, আমি আমার আশেপাশে এবং চাকরির ক্ষেত্রে, এখন ব্যবসার ক্ষেত্রেও দেখি যে বাধা আছে। আগে আমি আসলে যে কোনো বাধাকে ওরকম বাধা মনে করতাম না, কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ অবশ্যই বাধা আছে, কিন্তু বাধার জায়গাটাকে কখনো এভাবে বড় করে না দেখা। ওই যে বলে না, যে কোনো অ্যাকশানে হচ্ছে গিয়ে 30% অ্যাকশন আর 70% রিয়াকশন। সো রিয়াকশনের জায়গাটায় যে আমি ব্যবসা বড় করব না, এটা আমার না, কি মানুষ ভাববে, বা আমি পারবো না, আমি বাসা বা ব্যবসা একসাথে চালাতে পারবো না, সো ওই ভয়টার জায়গাটা আগে তো নিজের কাছে নিজের ভয়টাকে আসলে জয় করতে হবে। তো আমার কাছে মনে হয় মহিলাদের ক্ষেত্রে নিজের ইনার্শিয়াটা একটু বেশি, যে আমি মানে ব্যবসা শুরু করলাম, ঠিক আছে এতটুকুই থাকবে, এর চেয়ে বেশি বড় করব না।
তাহলে অনেক বেশি ঝামেলা হবে আমার বাসা ম্যানেজ করতে বা ম্যানেজ করে। সো ওই ভয়টা থেকে দূরে থাকা, নিজেকে আসলে ওই ভয়টা থেকে দূরে রাখা, এবং যখন আপনি মাঠে নেমে যাবেন তখন আসলে পথ চলাটা ইম্পর্টেন্ট। ইটস অলওয়েজ বলে না যে একটা গল্প আছে যে ফ্যান যখন ঘুরে তখন কিন্তু আপনি দেখতে পান না ফ্যানে কত ময়লা, ফ্যান যখন বন্ধ হয়ে যায় তখনই দেখেন ফ্যানে অনেক ময়লা, অনেক ঝামেলা। সো ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ রান, মানে থেমে থাকা যাবে না আসলে। নিশ্চয়ই। যদি মনে করেন ব্যবসা বন্ধ হয়ে গেল তাই বলে আর কখনোই ব্যবসা করবেন না, তা কিন্তু না। চাকরিতে আপনি গ্যাপ নিয়েছেন, আবার মানে চাকরি করবেন না, এগিয়ে তা যাওয়ার কিন্তু না। চেষ্টাটাকে অব্যাহত জি, রাখতে হবে। আপনি চেষ্টাটা আমাদেরকে important। সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠান থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।